নমস্কার বন্ধুরা, সিরিয়ালের কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে গোরা তো ওদের বাড়িতে গেল, যে বলল যে মৃত মানুষের তোমরা শ্রাদ্ধ কেন করছো? বলছে সে কি? হ্যাঁ, কিন্তু ওই কাকাটা কিন্তু গোরাকে বলছিল যে তুমি দিতি যে বেঁচে আছে সেটা তুমি কাউকে বলো না। কিন্তু গোরা ভাবলো বাড়ির লোককে না বলবো সেটা কি করে হয়। নিয়ে গোরা ওই দিতির ফটোটাতে মালা টালা পরানো ছিল, সবাই শ্রাদ্ধের আয়োজন করেছে, তখন গোরা ওইটা পর্দা দিয়ে ঢেকে দিল। বললো মৃত মানুষ, জীবন্ত মানুষের আপনারা শ্রাদ্ধ করছেন? বলছে দিতি বেঁচে আছে। বলছে আচ্ছা বলুন তো ও কি করে গেল ওইখানে? বলছে ওই তখন ওই হিয়া বলল যে ওরা তো চিনতই গোরাকে, হিয়া, তারপরে তোমার কী নাম বলে ওই পুলস্ত। তো বললো যে দিদির এনগেজমেন্ট ছিল মুর্শিদাবাদে, ওইখানেই হচ্ছিল, হঠাৎ একটা বড় ঢেউ আসে, তারপরে দিদি ভেসে যায়, আর পুলস্ত কোনো রকমে জীবন বাঁচায় নিজের। বললো আচ্ছা। বললো সে নবদ্বীপে, বলছে নবদ্বীপ পৌঁছালো কী করে? বলছে সে আমি জানি না। হ্যাঁ, বলে সে পরের কথা, ওটা আমি আর ঠিক জানি না। তারপরে বলল যে নবদ্বীপের এই হসপিটালে অদ্বিতীয়া ভর্তি আছে, তোমরা এই কার্ডটা নাও আর তোমরা যাও। বলে হ্যাঁ আমরা কালকে সকালে আর্লি মর্নিং যাব। গোরা মনে মনে করছে যে এই আবার কেমন লোক রে বাবা, আমাদের বাড়ির লোক হতো তো সঙ্গে সঙ্গে ছুটে যেত, যে বাড়ির মেয়ে বেঁচে আছে, যে ভেসে গেছিলো, এরা কেমন? গোরা এসব ভাবতে ভাবতে তারপরে গোরা পুলস্তকে তো গোরা একদম বিশ্বাস করে না। নিয়ে ওই কাকাটার কথা বললো তো শুনলও না। তারপরে চলে এলো গোরা, নিজের রুমে ঘুমাচ্ছে। তখন সেই হঠাৎ ঝড়ের মতন এসছে। সেই সাধুগুলো বলছে যে তোকে বারণ করেছিলাম তাও তুই বারণ করেছিল তোকে একজন, তাও তুই শুনলি না, সব বলে দিলি। গোরার ঘুম ভেঙে দেখছে সাধুগুলো। এদিকে পুলস্ত কী করেছে, নিজের সেই লোকটাকে যাকে দিয়ে ও মারিয়েছিল ইয়েকে, জয়াদিকে, সে কি ফোন করেছে, ও আমার নিজের গুন্ডাগুলোকে পাঠিয়েছে। গোরা আর যখন অরুণাভ যখন হসপিটাল থেকে আসছিল তখন কিন্তু ওদেরকে দেখতে পেয়েছিল ওই গুন্ডাগুলোকে, কিন্তু ওরা বুঝতে পারেনি। তারপরে গুন্ডাগুলো রাতের বেলায় এসে নিয়ে ওই যে নার্স যে ছিল সুতপাদি, ওর মাথায় বন্দুক ঠেকিয়েছে আর দিতিকে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করে। আর গোরা সেই সময় দৌড়ে আসে, তারপরে তো গুন্ডাগুলোকে মেরে ফ্ল্যাট করে দেয়, দিতিকে বাঁচায়। এত মার মেরেছে গুন্ডাগুলোকে, একজনের তো গলা টিপে দিয়েছে, সে কথাই বলতে পারছে না, আর একজনকে রডের বাড়ি মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। মানে বন্দুকগুলো গোরার উপর তাক করেছিল ওরা চারটে। গোরা কিন্তু ওদের হাতগুলোকে মুচড়ে দিয়েছে একদম, মানে মেরে মেরে ফ্ল্যাট করে দিয়েছে। মানে একটা যেন আসুরিক শক্তি গোরার উপর কাজ করছিল, মানে ভীমের মতন তাকত এসে গেছিলো গোরার শরীরে। নিয়ে ওরা তো গুন্ডাগুলো তো পালালো ভয়ে। এদিকে গোরা এখন চিন্তায় আছে যে কী করবে। হ্যাঁ, তারপরে এসে নি বলছে সুতপাদি কেমন আছে? বলছে যে দিতি কেমন আছে? বলছে ঠিক আছে, ওর হার্টবিট চলছে, মাঝখানে একটু থেমে গেছিলো, এখন ঠিক আছে। বললো আচ্ছা। নিয়ে তা করতে বলছে অরুণাভকে খবর পাঠাওনি? অরুণাভ এসে বলছে খবর পাঠানো হয়েছে, আসছে, এলো। তারপর বলছে যে পুলিশ সব তো ঠিক আছে, তো পুলিশকে তো জানাতে হবে। তখন গোরা বলছে দেখ পুলিশকে জানাবি না। বলছে কেন? বলছে কিছু একটা জানাজানি হবে। বলছে অরুণাভ বলল দেখ তোর কথা মতো কাউকেই খবর দেওয়া হয়নি, খালি সুতাপাতি জানে আর যে ছিল গেটে ও জানে, ওদেরকে মানা করে দিয়েছি যেমন খবরটা না জানাজানি, কিন্তু পুলিশকে তো জানাতে হবে, না হলে তো মুশকিল। বলছে না চেপে যা, কাউকে জানাস না, এখন পুলিশকে জানাস না। বলছে কেন? বলছে তখন বললো যে দেখ ওর বাড়িতে গেলাম কিন্তু ওরা সঙ্গে সঙ্গে এলো না, আর ওদের বাড়িতে একজন মানা করছিল যে দিতির বেঁচে থাকার খবরটা না দিতে ওর বাড়িতে। তা আমার খুব ভুল হয়ে গেছে, ওর বাবা অসুস্থ থাকায় আমি ওর বাড়িতে খবরটা দিয়েছি, এটা আমি ঠিক করিনি। এখন ওর বাবা যখন সুস্থ হয়ে যাবে ওর বাবার কাছে সব কিছু বলে আর আমি ওর দিতিকে ওর হাতেই ফেরত দেবো, ওর বাবার হাতে।
তারপরে মনে মনে বলছে যে আমি কত বড় যে ত্যাগ করলাম এই দিদির জন্যে। আমি তো ওই বিশ্বমাঝারে তলিয়ে যেতে চেয়েছিলাম, আমি তো রূপের খোঁজে যাচ্ছিলাম। নিয়ে এইসবই, তা এখন তো আর যাওয়া হলো না। তো বললো শুন, কালকেও তো অদ্বিতীয়া এইখানে ছিল, তখন তো হামলা হয়নি। যেমনি আজকে ওর বাড়ির খবর দিয়ে এলাম আর আজকেই হামলাটা হলো, তার মানে ওর বাড়ির লোকই করিয়েছে। তারপর বলছে ওর বয়ফ্রেন্ডের কুকীর্তিগুলোও বললো যে ওকেটা তো আমি এক ফোঁটা বিশ্বাস করি না। হুম, হয় হয় না হয় ওর বাড়ির লোকের কিছু করিয়েছে, কেউ কিছু করিয়েছে। আর না হলে ওই লোকটাই বা মানা করবে কেন যে দিদি বেঁচে থাকার খবরটা। এইবারে আমার একটাই দায়িত্ব যে ওর বাবা সুস্থ হলে দিদিকে ফেরত দিয়ে আসবো তার হাতে। এদিকে পুলিশ তো ফোন করছে যাকে ও সুপারি দিয়েছিল। তো বলছে যে কাজ হয়েছে? বলছে না দাদা, কাজ হয়নি। বলছে কেন? বলছে যে আমার ছেলেরা গেছিল, কিন্তু কে একজন এসে নিয়ে এত মার মেরেছে আমার ছেলেদেরকে যে একজন তো গলা টিপেছিল, তো কথাই বলতে পারছে না। একজনের মাথায় স্টিচ পড়েছে, হাত পা ভেঙে দিয়েছে। বলছে তোদের কাছে আর্মস ছিল না, ওদের কাছে বন্দুক ছিল না, কেন দিল না? বলছে ওইটা বন্দুক তো আমাদের হসপিটালের মধ্যে গোলাগুলি করার নিয়ম নেই, গুলি চালাতে পারেন না, ওইটাতে অন্য। বলছে কেন চালান, তাতে কী লাভটা হলো? বলছে লাভ ক্ষতি জানি না দাদা, তবে ওর ও যে এসছিল সে সব সাংঘাতিক চারজনকে মেরে প্লেট করে দিয়েছে, সাংঘাতিক মার মেরেছে ছেলেদেরকে, ওদের মানে খারাপ অবস্থা খুব। তখন বলছে তো অতগুলো টাকা নিলে আর কোনো কাজই হলো না? বলে দাদা আমি অর্ধেক টাকা ফিরিয়ে দেবো তোমার। এই সব কথা হলো। পুলিশ তখন হিয়া এসে বলছে যে দিদি মরে গেছে? বলছে মরেনি, কোনো কাজ হয়নি, চলো আমরা এখনই যাব নবদ্বীপে, কোনো রকমে দিদিকে ফিরিয়ে আনবো, না হলে পুলিশ টুলিশ এলে তো অনেক মুশকিল আছে। আর তখন আবার মনে মনে পুলস্ত করছে যে এত আসুরিক শক্তি তো গোরারই হবে, গোরা নয় তো আবার। আর এদিকে গোরা কী করেছে বলছে অরুণাভুকে যে শুন, এইখানে রাখা সেফ হবে না, তুই একটা শাঁকা পলা লাল পাড় শাড়ি জোগাড় করতে পারবি? বললো হ্যাঁ। সে আমি বাড়ি থেকে জোগাড় করি। বলছে দোকান তো খোলা পাবি না, বাড়ি থেকে? বলছে হ্যাঁ সে আমি জোগাড় করবো। নিয়ে এসছে, নিয়ে ওকে শাঁখা পলা রূপের বেশ ধরে ওকে নিজে পাঞ্জা কোলা করে নিয়ে যাচ্ছে। এদিকে আসছে, এদিকে পুলিশ তো আর হিয়া আসছে, আর এদিকে দিতিকে গোরা নিয়ে চলে যাচ্ছে। নিয়ে পরে গোরা নিজের সেই মহাপ্রভুর মন্দিরে, গৌরাঙ্গের মন্দিরে দিতিকে শুইয়ে দিল আর বলল প্রভু আমি অদ্বিতীয়া কোনো দিনই রূপ হতে পারবে না, কিন্তু অদ্বিতীয়াকে আমি দ্বিতীয় রূপের রূপ দিলাম, তুমি দেখো প্রভু। এই দায়িত্ব তো আমি এড়াতে পারবো না। এখন তো আমি বাইরে কোথাও যেতেও পারবো না, নিজের লক্ষ্যে বেরোতেও পারবো না, যতদিন না ওর বাবা সুস্থ হয়ে উঠছে ওকে আমি হাতে তুলে দিই। এইবারে দেখা যায় মহাপ্রভুর মন্দিরে চুপচাপ গোরা ওকে শুইয়ে তারপর নিজের রুমে চলে গেল। তারপরে দেখা যাবে যে বাড়ির লোক যখন উঠবে তখন ভাববে যে রূপেই ফিরে এসছে। সে যাই হোক বন্ধুরা, আজকে এতটাই। তবে গল্পটা খুব দারুণ ইন্টারেস্টিং, খুব সুন্দর গল্প। বিশ্বরূপের দারুণ অ্যাক্টিং, আর পল্লবী শর্মার তো অ্যাক্টিং খুব ভালোই, সবাই জানে। দারুণ ইন্টারেস্টিং গল্প, খুব ভাল লাগছে গল্পটা। তবে হ্যাঁ, সিনগুলো সব অন্ধকারের মধ্যে, যদিও বা রাত্রি সিন, তবে একটু ব্রাইট করলে ভালো হতো সিনগুলো। যখন দিনের বেলাতে পুজোর সময়টাতে সকালবেলা দেখাচ্ছে গোরার ড্রয়িং রুম, তখন কমসে কম ন্যাচারাল ব্রাইট যদি হতো তো ভালো দেখাতো। একদম অন্ধকার গা ছমছমে ব্যাপার, এইটাই একটু মজা লাগছে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো তারে ধরি মনে করি সাত কাহন নিয়ে নেক্সট এপিসোডে। আবার বলছি বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার